মঙ্গলবারের রাত একটি গ্রামের জন্য কেন এতটা ভয়ঙ্কর? কেনই বা প্রতি সপ্তাহে সেই রাতে দুটি করে খুন হয়? আর অন্যদিকে সেই গ্রামেরই একটি মেয়ে যে কোনো ছেলের সঙ্গে বারবার কেনই বা ফিজিক্যাল হতে থাকে। কেন মেয়েটা বারবার এমনটা করে? কি বা রহস্য লুকিয়ে আছে এর পেছনে? আর এমনই রহস্য আর সাসপেন্সে ঘেরা আমাদের আজকের সিনেমার নাম হলো মঙ্গলবারাম। বেশি স্পয়লার দিয়ে সিনেমার মজাটা নষ্ট করতে চায় না। আশা করি এই সিনেমার এক্সপ্লোরেশন যদি আপনি পুরোটা দেখেন আপনার নিশ্চয়ই ভালো লাগবে। তাই আর দেরি না করে চলুন শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুটা হয় 1986 সালে। আর শুরুতেই আমাদের দুটি বাচ্চাকে দেখানো হয়। মেয়েটির নাম হলো শাইলু আর ছেলেটির নাম হলো রবি। এরা দুইজন হলো খুবই ভালো বন্ধু। আর তারা যখন মেলাতে বেড়াতে গিয়েছিল তখন একটি ছবিও তুলেছিল একই সঙ্গে। তখন শাইলু রবিকে বলে, তোমাকে কিন্তু ছবিতে দেখতে বেশ দারুণ লাগছে। কিন্তু রবি শাইলুকে বলে, কিন্তু তোমাকে তো ভালো লাগছে না, কারণ তুমি কাজল পরনি। মেয়েটি তখন বলে, হ্যাঁ ঠিক বলেছ, কারণ আমার বাড়ির কাজলটা হারিয়ে গিয়েছে, যার জন্যই আমি পড়তে পারিনি। আর তখনই রবি তার পকেট থেকে একটি কাজল বের করে শাইলুকে দেয়। আর শাইলু এটা দেখে বলে, তুমি এটা কোথায় থেকে এনেছো? রবি বলে সে এই কাজলটি একটি মন্দির থেকে এনেছে। তখন শাইলু বলে, তুমি আমার জন্য এত রাতে মন্দিরেও গিয়েছিলে? রবি বলে, তোমার জন্য আমি সবকিছু করতে রাজি। সিন কাট হলে আমরা দেখতে পাই রবি আর শাইলু বাড়ি ফিরে যাচ্ছে একটি কুয়ার পাশ দিয়ে। কিন্তু সেই কুয়ার ভেতরে একটি ছোট্ট কুকুর ছানা পড়েছিল। আর এইটা দেখে তারা দুজন বেশ কষ্ট করে কুকুর ছানাটিকে উদ্ধার করে। আর শাইলু সেই কুকুরের বাচ্চাটিকে নিয়ে বাড়িতে আসে। সে দেখে তার বাবা এসেছে। আসলে শাইলুর মা মারা গেছে। আর এরপর তার বাবা অন্য আরেকটি মহিলাকে বিয়ে করেছে। আর বিয়ে করার পরে শাইলুর বাবা তার মায়ের সঙ্গে থাকে আর শাইলুকে তার নানির কাছে রেখেছে। শাইলুর মা মারা যাবার আগে শাইলুর নামে বেশ কিছু জমি লিখে দিয়ে যায়। আর তার বাবা যখনই এখানে আসে তখন বলে, শাইলু যদি আমাকে সেই জমিগুলো লিখে দেয় তাহলে আমি তাকে নিজের সঙ্গে রাখবো। শাইলু তার বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু শাইলুর বাবা সবসময় তার সৎ মায়ের কথা মতো চলে আর শাইলুকে একদমই দেখতে পারে না। শাইলুর নানি যখন এই জমিটি একদমই দিতে চায় না তখন সে তার নতুন বউকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই শাইলু মন্দিরে বসে কান্নাকাটি করছে। তখন রবি তার কাছে আসে আর তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এসব নিয়ে এত চিন্তা কেন করছো? আর কান্না করো না, আমার বাবাও তো তোমার বাবার মতোই, তারা তো আমাদের নিয়ে একদমই চিন্তা করে না আর আমাদের ভালোবাসে না। তখনই রবির বাবা সেখানে আসে আর তাকে চড় মারে আর বলে, তোকে না সিগারেট আনতে পাঠিয়েছিলাম আর তুই এখানে বসে আড্ডা দিচ্ছিস? রবির বাবা রবির সঙ্গে খারাপ ব্যবহার করলেও শাইলুর সঙ্গে বেশ ভালো ব্যবহার করে। বেশ কয়েকদিন পর আমরা দেখতে পাই শাইলুর পিরিয়ড হয়েছে। আর এটা জানার পর শাইলুর নানি তার বাবাকে ফোন করে আর বলে, আমি তো কিছু বুঝতে পারছি না কি করব, তোমরা দুইজন জলদি এখানে চলে এসো। কিন্তু ফোনটা শাইলুর সৎমা ধরেছিল। আর শাইলুর সৎমা তার নানিকে বলে, আমরা এখন যেতে পারবো না, আমি তো নিজে যাবই না, তাকেও যেতে দেব না। আর এই সব কথা বলে তার মা ফোন কেটে দেয়। এরপর শাইলুর নানি শাইলুর কাছে এসে তাকে এই বিষয়টা বুঝিয়ে বলে যে এই বিষয়টা খুবই স্বাভাবিক, এটা সব মেয়েরই হয়, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। এরপর একদিন যখন শাইলা ঘুমাচ্ছিল তখন হইচই শুনে জেগে ওঠে। আর সে জানতে পারে রবিদের ঘরে আগুন লেগে গেছে আর আগুনে পুড়ে রবি ও তার বাবা দুজনেই মারা গেছে। শাইলু দৌড়ে সেখানে চলে আসে আর করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই পোড়া বাড়ির দিকে আর ভাবতে থাকে, আমাকে এই দুনিয়ার দুইজন মানুষই ভালোবাসতো, একটা হলো রবি আর একটা আমার নানি। এর মধ্যে রবিও কিনা আমাকে ছেড়ে চলে গেল। আর এখানেই আমাদের সিনেমাতে 10 বছরের একটা গ্যাপ দেখানো হয়। আর সেই দিনটা ছিল মঙ্গলবার। তখন আমরা দেখতে পাই একটি কুকুর গলি দিয়ে দৌড়ে দৌড়ে কোথায় যেন যাচ্ছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই একটি মহিলা পুরো গ্রামে 2 হাতে এবং মাথায় আগুন নিয়ে দৌড়াচ্ছিল। এরপর সকাল হলে একটা বয়স্ক লোক একটি দেয়ালের ভেতরে কিছু একটা দেখে চেয়ে থাকে। তখনই তার পাশে আরো একটি লোক আসে আর বলে, কি দেখছো তুমি? ওই লোকটিও যখন সেই দিকে তাকায় তিনিও দেখতেই থাকেন। আর এই করতে করতে অনেক লোক জড়ো হয়ে যায়। সেই গ্রামের কাশিরাজ আর কুলি নামের 2 লোক ছিল। তারা 2 খুবই ভালো বন্ধু। কুলি অন্ধ ছিল, যার কারণে তারা সবসময় 2 একসঙ্গেই থাকতো। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল এমন দৃশ্য দেখে সেখানে তারাও চলে আসে। কাশিও উপরের দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে যায়। আর এরপরে আমাদের
আমাদের দেখানো হয় তারা সবাই মনোযোগ দিয়ে কি দেখছিল। সেখানে দেয়ালে কিছু একটা লেখা ছিল ড্যানিয়েলের বউয়ের সঙ্গে অন্য আরেকটি ছেলের অবৈধ সম্পর্ক রয়েছে। আর সেখানে একটু পর ড্যানিয়েলও চলে আসে আর সে বলে, এতগুলো মানুষ এখানে কি করছো? কি লেখা রয়েছে ওই দেয়ালে? কাশি ড্যানিয়েল পড়াশোনা পারতো না, তাই সে পড়তে পারে না। তখন কাশি তাকে দেয়ালে কি লেখা রয়েছে সেটা পড়ে শোনায়। আর এইটা শোনার পর সে তার বউকে মারার জন্য দৌড়াতে থাকে। তখনই আমাদের সিনেমার শুরুর সেই কুয়াটি দেখানো হয়, যার উপরে কিনা অনেকগুলো প্রজাপতি উঠছিল। সেখানেই একটি লোক এই দৃশ্যটা দেখতে পায়। তখনই সে রহস্যময় ভাবে সেই কুয়ার দিকে এগিয়ে আসে আর সেখানে সে দুইটি লাশ পড়ে থাকতে দেখতে পায়। এখানে একজন ছিল ড্যানিয়েলের স্ত্রী আর ওই ছেলে যার সঙ্গে তার স্ত্রীর পরকীয়া চলছিল। আর তারা দুজন একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আর আস্তে আস্তে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায় আর ইনভেস্টিগেশন করার জন্য সেখানে পুলিশও চলে আসে। গ্রামের লোকেরা মনে করতে থাকে হয়তোবা বদনাম থেকে বাঁচার জন্যই তারা সুইসাইড করেছে, কিন্তু তারা কিছুতেই বুঝতে পারে না যে দেয়ালে ওই সব কে লিখলো। মায়া নামের এই ইন্সপেক্টর এসে সবকিছু দেখতে থাকে আর ফটোগ্রাফার তাদের ছবিও তোলে। ফটোগ্রাফার বাসু যখন এই ছবিগুলো তুলছিল তার চেহারাতে কেমন জানি একটা রহস্য ফুটে ওঠে। মায়া এসে ড্যানিয়েলকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে, সে গতরাতে কোথায় ছিল, তার বউ কোথায় ছিল, এই সব কিছু। মায়া লাশ দুটোর পোস্টমর্টম করতে চাইলে গ্রামের সব মানুষগুলো বাধা দেয়, কারণ এই গ্রামে নাকি এমনটা করা হয় না। তখন কাশি এসে মায়াকে বলে, আপনি যদি পোস্টমর্টম করতেই চান তাহলে প্রথমে গিয়ে জমিদারের কাছ থেকে অনুমতি নিয়ে আসুন। আর এরপরেই আমাদের গ্রামের সেই জমিদারকে দেখানো হয়। জমিদার প্রকাশ সকালবেলা উঠে তার বাবাকে প্রণাম করে আর একটু পরেই কেন জানি সে তার বাবাকে জুতো পেটা করতে শুরু করে, কেননা তার বাবা নাকি মৃত্যুর আগে তার জন্য কিছুই রেখে যায়নি। আর তখন প্রকাশের স্ত্রী তার কাছে পুজো করে প্রসাদ নিয়ে আসে, কিন্তু প্রকাশ ফু দিয়ে সেই দীপটি নিভে দেয় আর বলে, তুমি জানো না আমি ভগবানকে বিশ্বাস করি না, তাহলে কেন নিয়ে এসেছো? আর এইভাবে সে তার স্ত্রীর উপর রাগ দেখিয়ে সেই ক্রাইম স্পটে চলে আসে। মায়া এসে তখন প্রকাশকে বলে, আমি জানি এই সব মৃত্যুর পেছনে কোনো অন্য কাহিনী রয়েছে, তাই আমি এদের পোস্টমর্টম করতে চাই। কিন্তু প্রকাশ কিছুতেই মায়াকে এইসব করার অনুমতি দেয় না, কারণ তাদের গ্রামে এর আগে কখনোই এইসব করা হয়নি। আর এরপরে ড্যানিয়েলের স্ত্রীর শেষ কাজটাও করা হয়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই কাশি একটি মেয়ের সঙ্গে ফ্লার্টিং করার চেষ্টা করছে, কিন্তু মেয়েটি তাকে একদমই পাত্তা দেয় না। আর তখন সে পেছন ফিরলে দেখতে পায় রাস্তা দিয়ে একটি ডাক্তার যাচ্ছে। সেই ডাক্তারটিকে নিয়ে কাশি এবং কলি বেশ ফিসফিসিয়ে কথা বলে। কাশি তখন বলে, একটা সময় নাকি এই ডাক্তার অনেক বেশি রোমান্টিক ছিল। আর এরপর আমরা দেখতে পাই ডাক্তার একটি বাচ্চা মেয়ের চিকিৎসা করছে। তার বড় একটি রোগ হয়েছে, যার চিকিৎসা নাকি এই গ্রামে নেই, তাই তাকে শহরে নিয়ে যেতে হবে। ডাক্তার মেয়েটির বাবাকে কিছু টাকা দিয়ে শহরে গিয়ে খরচ করে মেয়েটিকে দেখাতে বলে। সিন কাট হলে আমরা কবির নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা একটি মেয়ের সঙ্গে বেশ রোমান্টিক হচ্ছিল। এরা দুইজনকে অনেক ভালোবাসে, কিন্তু তারা যখন আরো বেশি ঘনিষ্ঠ হতে যাচ্ছিল তখনই মেয়েটির ভাই গুরুজা সেখানে চলে আসে। আর এইটা দেখে কাবিরও সেখান থেকে চুপচাপ কেটে পড়ে। আর এরপর আমরা একদিন দেখতে পাই প্রকাশ জমিদারের কাছে একটা পণ্ডিত এসেছে, মন্দিরে পুজো হবে তাই চাঁদা নিতে। তখন প্রকাশ পণ্ডিতকে অনেক অপমান করে আর বলে, আমি ভগবানকে বিশ্বাস করি না, চলে যান এখান থেকে, কোনো চাঁদা দিতে পারবো না। লোকটি এই অপমান শুনে চলেই যাবে। তখনই পেছন থেকে প্রকাশের বউ তাকে ডাকে আর অনেকগুলো টাকা তাকে অনুষ্ঠানের জন্য দিয়ে দেয়। লোকটিও বেশ খুশি হয়ে তাকে অনেক আশীর্বাদ করে। পূজারী এটাও বলে, অনুষ্ঠান সোমবারে শুরু হবে আর শেষ হবে মঙ্গলবার রাত্রে। দেখতে দেখতে অনুষ্ঠানের দিনও চলে আসে। দেখা যায় সেই পুজোতে গ্রামের সবাই এসেছে আর তারা বেশ আনন্দও করছে। সেখানেই আমরা মাস্ক পরা একটি লোককে দেখতে পাই, যে কিনা অদ্ভুতভাবে গানের তালে তালে নাচছিল। গ্রামের মানুষদের নাকি একটি দেবী ছিল যে তাদের সব সময় মঙ্গল করত, আর তার জন্যই এই পূজা করা হতো। আর এই পূজার শেষে আমরা সেই মহিলাকেই দেখতে পাই, দুই হাতে এবং মাথায় আগুন নিয়ে সে আবারও দৌড়াচ্ছিল।
কিন্তু এই মহিলাটি আসলে কে তা আমরা সিনেমার শেষে গিয়ে জানতে পারবো। পরের দিন সকাল হলে একটি দুধওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিল আর একটি বাড়ির সামনে এসে কিছু একটা দেখে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর একটু পরে সেখানে গ্রামের আরো মানুষজন জড়ো হয়ে যায়। এখানেও আমরা দেখতে পাই দেওয়ালে কেউ একজন কিছু লিখে গেছে। এখানেও আগের মতোই একই কথা লেখা ছিল যে গ্রামের এই দুইজনের মধ্যে পরকীয়ার সম্পর্ক রয়েছে আর নিচে তাদের নামও লেখা ছিল। আর এরপর যখন একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে গাছের ডালে সেই দুইজনকে ঝুলতে দেখে যাদের নাম সেই দেওয়ালে লেখা ছিল আর তাদের মধ্যে পরকীয়ার সম্পর্কও ছিল। আর কিছুক্ষণের মধ্যে সেখানে মায়া চলে আসে। সে আবারও ইনভেস্টিগেশন করে আর সন্দেহ করে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, কি রহস্য লুকিয়ে রয়েছে এর পেছনে। মায়া সে গুজিয়াকে বলে যে দুইজন মারা গেছে তারা তো তোমার বন্ধু হতে পারে, এরপর নেক্সট টার্গেট তুমি। তাই মায়া তাকে সাবধান করে দেয়। আর একটু পরে সেখানে প্রকাশ চলে আসে। তখন মায়া তাকে বলে এর আগেও গ্রামে দুইজন মারা গেল, আবার এখন মারা গেল। এটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এদেরকে কেউ খুন করেছে। এর পেছনে হয়তো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। মায়া প্রকাশকে আরো বলে এর আগেও আমি পোস্টমর্টম করতে চেয়েছিলাম, আপনি করতে দেননি। এবার দেখলেন তো কি হলো। আপনি যদি এবারও আমাকে বাধা দেন তাহলে হয়তো গ্রামে আরো এমন কাণ্ড হবে। খুনি হয়তো বা গ্রামের লোকদের মধ্যেই লুকিয়ে রয়েছে। এইসব কথা শুনে প্রকাশ এবার মায়াকে মানা করে না, অনুমতিটা দিয়েই দেয়। পোস্টমর্টম করার জন্য মায়া ড্যানিয়েলের স্ত্রীর লাশটি কবর থেকে তুলতে যায়, কিন্তু সেখানে তারা লাশ পায় না। তখনই মায়া বুঝে যায় হয়তো এই খুনের সব এলিমেন্ট গুলো নষ্ট করার জন্যই খুনি এবার ড্যানিয়েলের স্ত্রীর লাশটাকেও নিয়ে চলে গেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই গ্রামের সব লোকজন মিলে একটি মিটিং বসিয়েছে। সেখানে একটি লোক বলে আমাদের এই বিষয়টিকে এখানেই থামাতে হবে, নইলে কে জানে গ্রামে আর কতজন মারা যাবে। কিন্তু প্রথমে আমাদের এইটা খুঁজে বের করতে হবে যে দেয়ালে ওই লেখাগুলো কে লিখে। প্রতি মঙ্গলবার রাতেই এই খুনগুলো হয় আর আজকেও মঙ্গলবার। তাই আমরা গ্রামের সবাই আজকে সারা রাত জেগে ওই লোকটিকে খুঁজে বের করব। আর এরপর গ্রামের সবাইকেও এই বিষয়টি জানিয়ে দেওয়া হয় যে আজকে রাতে কেউ বাড়ি থেকে বের হবেন না। আর যারা পরকীয়ার সম্পর্কে জড়িত রয়েছে তারা তো একদমই বাইরে বের হবে না। রাত হলেই আমরা দেখতে পাই গ্রামবাসীরা পাহারা দিতে শুরু করেছে ওই লোকটিকে খোঁজার। তারা অলিতে গলিতে পাহারা দিচ্ছে। তখনই অন্যদিকে ওই সেই মহিলা দুই হাতে এবং মাথায় আগুন নিয়ে দৌড়াচ্ছিল। আর এরপর তারা যখন একটি গলি দিয়ে যাচ্ছিল গুরুজা দেখতে পাই একটি লোক দেয়ালে কিছু একটা লিখতে যাচ্ছে। তখনই তারা সেই লোকটিকে ধাওয়া করে আর লোকটিও গ্রামবাসীদের এগিয়ে আসতে দেখে সেখান থেকে পালাতে শুরু করে। গ্রামবাসীরা এত কিছুর পরেও সেই লোকটিকে ধরতে পারে না। আর তখনই আমরা সেই ডাক্তারকে দেখতে পাই যে কিনা বাস থেকে নামছিল। ডাক্তার গভীর রাতে তার বাড়িতে ফিরছিল। তখনই সেই পুরনো কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় সে একটি মেয়ের কান্না শুনতে পায়। এই কান্নার সাউন্ড শুনে ডাক্তার কিছুই বুঝতে না পেরে এগিয়ে যায় কুয়ার দিকে। আর অন্যদিকে গ্রামবাসীরা সেই লোকটিকে ধাওয়া করতে করতে একটা সময় তাকে ধরে ফেলে। তারা লোকটিকে ধরে মুখের কাপড় খুলতেই দেখে এটি অন্য কেউ নয়, বাসুর ফ্রেন্ড কাবির। সেই কিনা এই দেওয়ালে দেওয়ালে এইসব লিখে বেড়াচ্ছিল। গুরুজা এসে তখন কাবিরকে থাপ্পড় মেরে বসে। আর অন্যদিকে সেই ডাক্তারটি ধীর গতিতে সেই কুয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। ডাক্তারটি এসে সেখানে একটি মেয়েকে দেখতে পায়। তখন ডাক্তারকে দেখে মেয়েটি ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে কুয়ার ভেতরে লাফ দিয়ে দেয়। আর ডাক্তারটি এইটা দেখে ভয় মেয়েটির নাম ধরে ডাকতে থাকে শাইলু। আর তখনই সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখতে পাই সেই ছোট্ট শাইলু এখন অনেক বড় হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দরী হয়ে গেছে। শাইলু এখন কলেজে পড়ে। তার বাবা এখনো তাকে মেনে নেয়নি, সে নানির সঙ্গেই এখনো বসবাস করে। শাইলু দেখতে এতটাই সুন্দর ছিল যে গ্রামের বুড়ো থেকে জোয়ান সবাই তার দিকে নজর দিত। কিন্তু শাইলু কাউকেই পাত্তা দেয় না, কারণ শাইলু তার কলেজের প্রফেসরকে অনেক ভালোবাসতো। তখনই আমরা দেখতে পাই শাইলুর সেই প্রফেসরকে। শাইলুর প্রফেসর এসে শাইলুর সঙ্গে যখন কথা বলে তখন সে অনেক খুশি হয়ে যেত। আর এই প্রফেসরের নাম ছিল মাদান।
মাদানকে দেখলেও বোঝা যায় সেও শাইলুকে পছন্দ করে। রাতে বাসায় ফিরে শাইলু শুয়ে থেকে মাদানের কথা ভাবতে থাকে আর তাকে নিয়ে নানা ধরনের স্বপ্ন দেখতে শুরু করে আর মিষ্টি মিষ্টি হাসে। কিন্তু হুট করে শাইলুর একেবারে এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, তার বাঁ হাতটা কাঁপতে শুরু করে আর তাকে দেখেই আমরা বুঝতে পারি সে কিছু একটা করছে, মানে ওই যে আর কি। শাইলু তখন চোখ বন্ধ করলেই আমরা সেই প্রজাপতিগুলোকে আবারও দেখতে পাই আর শাইলু চোখ খুললেই চমকে যায় যে সে না চাইতেও এমনটা কি করে করলো। সিন কাট হলে আমরা দেখতে পাই মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যেই শাইলু মাদানের বাড়িতে আসে তার জন্য পায়েস রান্না করে নিয়ে, কারণ আজকে মাদানের জন্মদিন ছিল। পায়েসটি খেয়ে তো মাদান অনেক প্রশংসা করে। এইটা শুনে শাইলু বেশ খুশি হয়ে যায়। শাইলু এরপর বলে, আচ্ছা আমি এখন বাড়িতে যাই। কিন্তু মাদান তাকে বলে, বাইরে তো বৃষ্টি হচ্ছে, কি করে যাবে তুমি, একটু পরে যেও। শাইলু তখন একটি চেয়ারে বসে আর মাদানও একটি রোমান্টিক গল্পের বই নিয়ে সেখান থেকে রোমান্টিক গল্প পড়ে শোনায় শাইলুকে। আর রোমান্টিক গল্প পড়তে পড়তে মাদান একটা সময় গিয়ে শাইলুকে কিস করার চেষ্টা করে, কিন্তু শাইলু তাকে দূরে ঠেলে দিয়ে বাইরে চলে আসে। বাইরে সিঁড়ির উপর বসে শাইলু কিছু একটা ভাবতে থাকে আর সে আবারও মাদানের কাছেই চলে আসে, কারণ শাইলু তো মাদানকে অনেক ভালোবাসতো। দরজা খুলতেই মাদানকে শাইলু গিয়ে জড়িয়ে ধরে আর এরপরেই আমরা দেখতে পাই তারা দুজন বেশ রোমান্টিক হয়ে পড়েছে আর ফিজিক্যাল হয়। আর এখান থেকেই শুরু হয়ে যায় তাদের মিষ্টি প্রেম কাহিনী। তারা দুজন রোজ ঘুরতে যেত, একসঙ্গে সময় কাটাতো। শাইলু বেশ সুখে ছিল মাদানকে পেয়ে আর বারবার তারা একইভাবে সম্পর্ক করতেও শুরু করে। আর তাদের এই লাভ স্টোরির বেশ কয়েকটা মাস পারও হয়ে যায়। সিন কাট হলে আমরা দেখতে পাই শাইলু কলেজে বসে ক্লাস করছে, কিন্তু সেখানে মাদানের জায়গায় অন্য একটা প্রফেসর আসে। শাইলু এটা দেখে একটু তো চিন্তা করে যে মাদান কোথায়। সে মাদানের বাড়িতেও যায়, দেখে যে দরজাতে তালা মারা। শাইলু তখন মনে করে হয়তোবা মাদান কিছুদিনের জন্য তার গ্রামের বাড়িতে গিয়েছে, কিন্তু অনেকদিন কেটে যাওয়ার পরও মাদান এখনো ফিরে আসে না। একদিন শায়লা দেখতে পাই মাদান একটি মেয়েকে বিয়ে করে কলেজে নিয়ে এসেছে আর সবাই তাকে ফুল দিয়ে বরণও করে নিচ্ছে। এইটা দেখে শাইলো অনেক অবাক হয়ে যায় আর ভেঙে পড়ে। যেই মাদানকে সে এতটা ভালোবাসতো, বিশ্বাস করত, সে কিনা তাকে এইভাবে ঠকালো। শাইলো কাঁদতে কাঁদতে মাদানকে এসে জিজ্ঞেস করে, কেন তুমি আমার সঙ্গে এত বড় ধোঁকাবাজি করলে? মাদান তখন হাসতে হাসতে শাইলোকে বলে, আমার মধ্যে তোমার জন্য কোনো ফিলিংস ছিল না, আমি শুধুমাত্র তোমাকে ব্যবহার করার জন্যই এইসব করেছি। মাদান শাইলোকে এটাও বলে, তুমি এমন একটা বই যাকে একবার পড়েই বন্ধ করে দিতে হয়, বারবার পড়তে নেই। এইসব বলে শাইলোকে সে অপমান করে চলে যায়। আর শাইলো নিজের ভালোবাসার মানুষটির মুখে এইসব কথা শুনে অনেক কাঁদতে থাকে আর ভেঙে পড়ে। শাইলো তার এক বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে আসে, কিন্তু সে দেখতে পায় তার নানিমাও মারা গেছে। আর এইটা দেখার পর শাইলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দেখা যায় শাইলোর বাবা আর তার সৎ মাও এসেছে। সেখানে কিছু গ্রামের লোক এসে শাইলোর বাবাকে বলে, এখন তো তার নানিও মারা গেল, সে তো একা হয়ে গেছে, তোমরা তাকে নিজের সঙ্গে নিয়ে যাও। কিন্তু শাইলোর বাবা বলে, কেন নিয়ে যাব? সে যদি তার জমিটা আমাকে লিখে দেয় তাহলে নিয়ে যেতে পারি। এই কথা শুনে শাইলো জমির কাগজটি নিয়ে এসে তার বাবার মুখে মারে। আর এইটা দেখে শাইলোর বাবা অনেক রেগে যায় আর বলে, নিজের বাবার সঙ্গে কেউ এমন ব্যবহার করে? তোর এত বেশি সাহস হয়ে গেছে যে তুই সবার সামনে আমাকে অপমান করলি? আমি তোর বাবা, ভুলে যাস না। শাইলো তখন বলে, হ্যাঁ তুমি আমার বাবা, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু ভালোবাসো এই জমিকে। বাবা মেয়ের এই ঝগড়ার মাঝে শাইলোর সৎ মা জমির কাগজটি নিজের কাছে নিয়ে নেয়। আর শাইলোর বাবা শাইলোর মুখে এইসব কথা শুনে কিছুই বলতে পারে না। তখন তারা সেখান থেকে চলে যায়। এরপরে শায়লা বেশ একাকিত্বে ভুগতে শুরু করে। কখন যে তার মধ্যে কি চলে যেন শাইলো নিজেই বুঝতে পারে না। আর এইভাবেই দিন পার হতে হতে শাইলো গভীর ডিপ্রেশনে ভুগতে থাকে। সে বারবার একটা কথাই ভাবতে থাকে, এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। যে মানুষটিকে সে এতটা ভালোবাসতো সেও কিনা তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু এত সব কিছুর মাঝেও শাইলো মাদানকে ভুলতে পারে না। সে সব সময় মাদানকে ইমাজিন করতে থাকে। এরপর সিন কাট হলে আমরা দেখি শায়লা একটি জায়গায় মনমরা হয়ে বসে আছে। তখনই গ্রামের একটি ছেলে শাইলোকে ডাকে। আর তখন শাইলো সেই ছেলেটির মাঝে মাদানকে দেখতে পায় আর মুচকি হেসে ছেলেটিকে নিজের কাছে ডাকে। ছেলেটি শাইলোর কাছে এসে তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। আর শাইলো তার মধ্যে মাদানকে খুঁজে পায়। শাইলোর বাঁ হাতটি কাঁপতে শুরু করলে শাইলো চোখ বন্ধ করে আর সে আগের মতোই লাল নীল প্রজাপতি দেখতে পায়।
কিন্তু চোখ খুলতেই শাইলো দেখে তার সঙ্গে অন্য একটি পুরুষ, যেটা দেখে শাইলো অনেক চমকে যায়। আর এইভাবেই শাইলো মাদানের কথা ভাবতে ভাবতে গ্রামের বেশ কয়েকটা ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে বসে। আর এরপর থেকেই গ্রামের সবাই কেন জানি শাইলার দিকে কুনজর দিতে থাকে। শাইলা একটি কাঠের ফ্যাক্টরিতে কাজও নেয়। শাইলা যখন একদিন বাসে করে যাচ্ছিল, তার পাশে একটি ছেলে এসে বসে। বাস নড়াচড়ার কারণে ছেলেটির শাইলার সঙ্গে টাচ লাগতে থাকে। আর তখনই আমরা দেখি শাইলার এক্সপ্রেশন চেঞ্জ হতে। শাইলা নিজের মধ্যে অস্থিরতা অনুভব করে, তার বাঁ হাতটি আবারও কাঁপতে শুরু করে। শাইলো তখন নিজের হাতে থাকা রাবার দিয়ে বারবার নিজেকে আঘাত করতে থাকে। আর এইভাবেই সে একটা পর্যায়ে নিজেকে স্বাভাবিক করে। শাইলো তার প্রবলেমের জন্য সবসময় এই রাবারটিকে সাথেই রাখে। আর যখনই তার এইরকম প্রবলেম হতে শুরু করে, সে বারবার নিজেকে আঘাত করে স্বাভাবিক করে, যার চিহ্ন আমরা তার হাতেই দেখতে পাই। এরপর একদিন শাইলা যখন ফ্যাক্টরিতে কাজ করছিল, ফ্যাক্টরির মালিক তার বন্ধুকে শাইলার কাছে নিয়ে আসে আর বলে তার বন্ধুকে খুশি করে দিতে। কিন্তু শাইলা এটাতে মোটেও রাজি হয় না। তখন ফ্যাক্টরির মালিক বলে, কেন? তুমি তো আমার সঙ্গে এসব কিছু অনেকবার করেছিল, আজকে কি সমস্যা? শাইলা এসব কথা শুনে তার ফ্যাক্টরির মালিককে থাপ্পড় মেরে বসে। আর এইটা দেখে তার ফ্যাক্টরির মালিক তাকে অপবাদ দিয়ে ফ্যাক্টরি থেকে বের করে দেয়। শাইলো অসহায়ের মতো কাঁদতে কাঁদতে ব্রিজের উপর এসে আত্মহত্যা করতে যায়, কিন্তু সে সেটাও করতে পারে না। আর এরপর একদিন রাতে শাইলো সেই ছেলেটিকে ডাকে, যেই ছেলেটির সঙ্গে সে মাদানের পর সম্পর্ক করেছিল। ছেলেটি আসতেই শাইলা তাকে চাবুক দিয়ে নিজেকে মারতে বলে। ছেলেটিও কিছু বুঝতে না পারে শাইলাকে মারতে থাকে চাবুক দিয়ে। শাইলা যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। ছেলেটি তখন শাইলার গায়ে গিয়ে হাত দেয় আর শাইলা জোরে চিৎকার করতে থাকে। আর এইটা শুনে ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর শাইলো নিজের অজান্তেই কেন জানি কোথায় চলে যাচ্ছিল। আর শাইলার যখন বাঁ হাতটি কাঁপতে শুরু করে, সেই অস্থিরতা অনুভব করে আর সামনে যাকে পায় তার সঙ্গে সে ফিজিক্যাল সম্পর্ক করতে থাকে। যেই কথাটা গ্রামের সবাই জেনে যায়। গ্রামবাসীরা তখন প্রকাশের কাছে গিয়ে শাইলোর নামে বিচার দেয় আর বলে, শাইলো পুরো গ্রামে এমনটা করে বেড়াচ্ছে, তার একটা শাস্তি হওয়া দরকার। সিন কাট হয়ে যখন আমাদের শাইলোকে দেখানো হয়, আমরা দেখতে পাই শাইলো খুব সুন্দর করে শাড়ি পরে কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই গ্রামের সবাই এসে শাইলোকে টানতে টানতে প্রকাশের কাছে নিয়ে আসে। প্রকাশ তখন শাইলোকে জিজ্ঞেস করে যে তুমি কেন গ্রামে এমনটা করে বেড়াচ্ছ, কিন্তু শাইলো কোনো উত্তর দেয় না। শাস্তি স্বরূপ প্রকাশ তখন গ্রামবাসীকে বলে শাইলোকে পাথর মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। গ্রামবাসীরাও প্রকাশের কথা মতোই তখন শাইলোকে পাথর মারতে মারতে গ্রাম থেকে বের করে দেয়। আর এর পরের দিন গ্রামের সবাই সেই কুয়োর মধ্যে শাইলোর লাশ দেখতে পায়। কুয়ার ভেতর থেকে গ্রামবাসীরা শাইলোর লাশটিকে উপরে তোলে। সিন তখন আবারও বর্তমানে ফিরে আসে আর আমরা দেখতে পাই মায়া কাবিরকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। কাবির তখন বলে সে এগুলো করেনি, সে শুধুমাত্র সেই দেয়ালে তার গার্লফ্রেন্ড আর তার নাম লিখতে চেয়েছিল, যাতে গ্রামের সবাই তাদের কথা জানতে পারে আর ভয়ে তাদের বিয়ে দিয়ে দেয়। আমি কারো খুন করিনি, প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন। তখনই মায়ার কাছে পোস্টমর্টম রিপোর্ট আসে আর সেই রিপোর্টটি দেখে মায়া অনেক চমকে ওঠে আর কনস্টেবলকে বলে ওকে ছেড়ে দিন, ও খুনগুলো করেনি। আবারও মঙ্গলবারের দিন আসলে দেখা যায় গ্রামের সবাই আজকেও রাত জেগে পুরো গ্রাম পাহারা দিচ্ছে, কারণ তারা জানতো যে কবির এই হত্যাগুলো করেনি। তাহলে নিশ্চয় আজকেও সেই লোকটি আবারও দেওয়ালে এই সব কিছু লিখতে আসবে। তাই আজকে যদি সেই লোকটি এইসব লিখতে আসে, তাহলে গ্রামবাসীরা তাকে ধরবে, যার জন্যই তারা সবাই মিলে পাহারা দিতে থাকে। পাহারা দিতে দিতে একটি লোকের চোখে পড়ে দেবীর মতো একটি মেয়ে, যেটি দেখে লোকটি ছুটে এসে গুরুজাকে বলে আমি দেবীকে দেখেছি। আসলে দেবী হলো সেই মহিলা যে কিনা ওই মন্দিরে কাজ করে আর প্রতি মঙ্গলবার সে হাতে এবং মাথায় আগুন নিয়ে গ্রামবাসীর মঙ্গলের জন্যই প্রার্থনা করে আর ঘুরে বেড়ায় সারা রাত। এইটা সে বংশ পরম্পরায় করে, তার পরিবারের মানুষও করেছে, সেও করে। আর তখনই একটি লোক চিৎকার করে বলে এখানে দেওয়ালে কিছু লেখা আছে, জলদি এখানে আসো। আর তারা সবাই সেখানে চলে যায়। সেখানে এসে সবাই দেখতে পায় দেয়ালে লেখা যে গ্রামের সবার মাঝে HIV রোগ আছে। গুরুজা তখন বলে এসব দেখার জন্য আমাদের ডাকলি? তখন ড্যানিয়েল বলে আমি তো ডাকিনি, আমিও তো কারো চিৎকার শুনে তারপর এখানে এসেছি।
আর তখনই গুরুজা বুঝতে পারে যে গ্রামের ওই পাশটা এখন ফাঁকা, হয়তোবা তাদেরকে ট্র্যাপে ফেলেই এখানে নিয়ে আসা হয়েছে, যাতে গ্রামের ওই পাশটা ফাঁকা হয় আর খুনি এসে দেয়ালে কিছু লিখতে পারে। আর এখানেই আসে সিনেমার আসল টুইস্ট। আমরা দেখি সেই ডাক্তারটাই দেয়ালের মাঝে কিছু একটা লিখছিল, মানে এতদিন ধরে যেই খুনগুলো হচ্ছিল আর দেয়ালে লিখছিল তিনি অন্য কেউ নন, এই ডাক্তারটি। তখনই পেছন থেকে মায়া হাততালি দিয়ে বলে, অভিনয়টা বেশ ভালোই করছেন। তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে সেদিন ডাক্তার কুয়োর কাছে কিছুই দেখতে পায়নি, সে শুধুমাত্র গ্রামের মানুষদের একটি কাহিনী শুনিয়েছে, যেটা শুনে গ্রামের মানুষরা খুব ভয়ে রয়েছে। মায়া তখন বলে, মৃত ব্যক্তিদের মারার আগে অজ্ঞান করার ওষুধ দেওয়া হয়েছে, আর এটা তো আপনি ছাড়া আর কেউ করতে পারবে না, কারণ অজ্ঞান করার ঔষধ তো শুধুমাত্র আপনার কাছে থাকার কথা, কারণ আপনি তো ডাক্তার। আর এরপরে ডাক্তার আর মায়ের মাঝে বেশ হাতাহাতি হয় আর মারামারি হয়। ডাক্তার একটা পর্যায়ে মায়াকে অজ্ঞান করার ওষুধ দিয়ে একটি জায়গায় এনে তাকে বেঁধে ফেলে। জ্ঞান ফেরার পর মায়া ডাক্তারকে জিজ্ঞেস করে, আপনি কেন এসব কিছু করছেন? ডাক্তারটি তখন বলে, শাইলোর জন্য। মায়া বলে, ওই নষ্টা মেয়ের জন্য কেন আপনি এসব কিছু করছেন? ডাক্তারটি রেগে গিয়ে বলে, আপনি তো শুধুমাত্র অর্ধেক কাহিনী জানেন, বাকি অর্ধেকটা তো জানেন না। শাইলোকে খুন করা হয়েছিল, ও সুইসাইড করেনি। আর এরপরে ডাক্তার আসল কাহিনী বলতে শুরু করে আর সিনটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ডাক্তার বলে, আমি যখন একদিন বাড়িতে যাচ্ছিলাম তখন শাইলোকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি, তখন তাকে আমি আমার সঙ্গে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে সে শাইলোকে চিকিৎসা করতে থাকে। আর শাইলোর যখন জ্ঞান ফিরে আসে সে ডাক্তারের কাছে অনেক কান্নাকাটি করে আর বলে, ডাক্তার প্লিজ আমাকে মেরে ফেলুন, আমি আর বাঁচতে চাই না, আমাকে মরবার কোনো সহজ রাস্তা বলে দিন। ডাক্তার শাইলোর কাছে তার সমস্যার কথা জানতে চায়, আর শাইলো নিজেকে শান্ত করার পর ডাক্তারকে নিজের সমস্যার সবকিছু খুলে বলে। ডাক্তার তখন একদিন শাইলোকে নিয়ে শহরে ডাক্তার দেখায়। সাইকোলজিস্ট তখন শাইলোর রিপোর্ট দেখে ডাক্তারকে বলে, আসলে শাইলোর হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার হয়েছে, আর এই রোগটিতে শাইলো না চাইতেও বারবার অন্য ছেলেদের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে। নর্মাল মেয়েদের মধ্যে যেটুকু হরমোন রয়েছে তার চাইতে 10 গুণ বেশি রয়েছে শাইলোর মধ্যে। ডাক্তার তখন জিজ্ঞেস করে, এই সমস্যা কেন হয়? সাইকোলজিস্ট তখন বলে, এই সমস্যার অনেকগুলো কারণ রয়েছে, মেন্টাল সমস্যা, ডিপ্রেশন, একাকিত্ব, এসব কিছু। আর শাইলো নিজেকে কন্ট্রোল করার জন্যই নিজেকে আঘাত করতে থাকে, কারণ ডাক্তার তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে। ডাক্তার বলে, এটার কোনো চিকিৎসা নেই? তখন সাইকোলজিস্ট বলে, হ্যাঁ আছে, শাইলোর এখন একটা জীবন সঙ্গীর প্রয়োজন, যাতে সে বুঝতে পারে তার একজন আপন বলতে মানুষ রয়েছে। ডাক্তার তখন ঠিক করে সে শাইলোকে নিজের মেয়ের মতো করেই নিজের সঙ্গে রাখবে, কারণ তারও একটি মেয়ে ছিল যাকে বিয়ে দেওয়ার পর তার শ্বশুরবাড়ির লোকজন নাকি খুন করেছে। ডাক্তার তখন ধীরে ধীরে শাইলোকে ঔষধ খাওয়ায়, তাকে সুস্থ করে তোলে। শাইলো সুস্থ হবার পর তার জীবনে আরো একজন আসে। সিন বর্তমানে আসলে আমরা বাসুকে দেখতে পাই, সে ওই কিলারটিকে খুঁজছিল। সে যখন চারিদিকে কিলারটিকে খোঁজে তখনই মাস্ক পরা সেই লোকটি বাসুর পেছনে এসে দাঁড়ায়, যাকে আমরা সেই অদ্ভুতভাবে নাচতে দেখেছিলাম। আর এখানে বাসুর সঙ্গে সেই মাস্ক পরা লোকটির অনেক ফাইট হয়। বাসুও লোকটিকে আঘাত করে বসে ছুরি দিয়ে। এভাবেই তাদের মাঝে আরো বেশ অনেকক্ষণ মারামারি হয়, আর মাস্ক পরা লোকটি বাসুকে সেখানেই মেরে ফেলে। ডাক্তার মায়াকে বলে, আমি সবসময় খেয়াল করতাম মাস্ক পরা কোনো একটা ছেলে শাইলোকে সবসময় ফলো করত। আমি একদিন তাকে ধরি আর জিজ্ঞেস করি কেন সে শাইলোকে বারবার ফলো করে। ছেলেটি তখন মাস্ক খুলে আর তার মুখে আমরা পোড়া দাগ দেখতে পাই। আর এখানেই আমরা জানতে পারি আসলে ছেলেটিকে। এই ছেলেটি আর কেউ নয়, শাইলোর ছোট্টবেলার সেই বন্ধু রবি। ডাক্তার তখন রবিকে শাইলোর কাছে নিয়ে আসে, আর শাইলো রবিকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। সিন আবারও ফ্ল্যাশব্যাকে আসে, আর আমরা দেখতে পাই রবিকে খুঁজতে খুঁজতে শাইলো রবির বাড়িতে এসেছে। সেই সময় রবির বাবা শাইলোকে একা পেয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। তখনই রবি এসে শাইলোকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। রবি তো তার বাবার এই কাজ দেখে অনেক রাগে ফুঁসতে থাকে, আর সে রাত হলেই তার বাবাকে নিজেই মেরে ফেলে। আর
আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় নিজের বাড়ি। আর পেছনের রাস্তা দিয়ে রবি নিজেও পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সময় যেহেতু রবির চেহারাটা পড়ে গিয়েছিল, তাই সে সবসময় এই মাস্কটি পরে থাকতো। রবি শাইলোকে বলে, আমি সেই দিনের পর থেকে কোনোদিনই তোমার পিছু ছাড়িনি, সবসময় ছায়া হয়ে তোমার পেছনে ছিলাম। তোমার খুশিতে আমি খুশি থাকতাম, তোমার কষ্টে আমি কষ্ট পেতাম। রবি শাইলোকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু শাইলো বলে, আমি তো এখন অপবিত্র, কেনই বা তুমি আমাকে বিয়ে করবে? রবি বলে, তোমার শরীর অপবিত্র হতে পারে, কিন্তু তোমার মনটা তো পবিত্র। ডাক্তারও তখন বলে, তোমরা দুজন বিয়ে করে নাও আর অতীতটাকে ভুলে এই গ্রাম থেকে দূরে গিয়ে নতুন জীবন শুরু করো। পরের দিন রবি আর সেই ডাক্তার বিয়ের বাজার করে গ্রামে আসে। তারা দেখে চারিদিকে হইচই পড়ে আছে আর গ্রামের মানুষজন কোথায় যেন যাচ্ছে। ডাক্তার একটি লোককে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সেই লোকটি বলে শাইলো সুইসাইড করেছে। আর এইটা শুনে রবি আর সেই ডাক্তারও কুয়ার কাছে আসে। শাইলোকে এই অবস্থায় দেখে তারা দুজন বেশ ভেঙে পড়ে। রবি শাইলোকে দেখে দূরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সবাই সেখান থেকে চলে যাবার পর ডাক্তার আর রবি এসে শাইলোকে জড়িয়ে অনেক কান্না করতে থাকে। সিন বর্তমানে আসে আর মায়া বলে, তার মানে শাইলো আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। কিন্তু আপনি তো পারতেন শাইলোর সমস্যার কথা গ্রামবাসীকে বলতে, কেন বলেননি? ডাক্তার তখন বলে, যখন একটি মেয়ের পিরিয়ড হয় তখন তাকেই ঘর থেকে বের হতে দেয় না। আর এইরকম একটা সমস্যার কথা শুনে তারা শাইলোকে মেনে নিত, কি ভেবেছেন আপনি? মায়া জিজ্ঞেস করে, তাহলে আপনি কেন শাইলোর মৃত্যুর বদলা নিতে চান? ডাক্তার বলে, শাইলোকে 6 জন লোক মিলে খুন করেছে, তার মধ্যে তো 4 জনকে আমরা মেরে ফেলেছি আর 2 জন বাকি আছে। এতক্ষণ তো 1 জন উপরে পৌঁছেও গেছে, এখন শুধুমাত্র 1 জনই বাকি আছে, সেও কিছুক্ষণের মধ্যেই হয়তো মারা যাবে। তখনই আমাদের প্রকাশকে দেখানো হয়। প্রকাশ তার বাড়িতে আসলেই তার বউ বলে, খুনিকে ধরতে পেরেছো? প্রকাশ রেগে গিয়ে তার স্ত্রীর গলা চেপে ধরে আর বলে, সবকিছু তো নিজেই করেছো আর এখন সাধু শাস্তি এসেছো? তার মানে শাইলোর 6 নম্বর খুনি আর কেউ নয়, প্রকাশের স্ত্রী। সিন তখন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় একদিন শাইলোকে অনেকগুলো ছেলে তাড়া করছিল। শাইলো তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে একটি বাড়ির পেছনে এসে লুকিয়ে পড়ে। সে যখন চলে আসতে যাবে কিছু একটার আওয়াজ পায়। জানালা দিয়ে তাকাতে এসে দেখে বাসু আর জমিদারের স্ত্রী তাদের ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে। আর এইটা দেখে শাইলো বেশ অবাক হয়ে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে। তখনই তার পায়ের সাথে কিছু একটা লেগে যায় আর সে ব্যথায় চিৎকার করে ওঠে। তখনই জমিদারের স্ত্রী শান্তি শাইলোকে দেখে ফেলে। জমিদারের স্ত্রী শান্তি তার বাড়ির কিছু কাজের লোকদের নিয়ে শাইলোকে মারার প্ল্যান করে। আর এরা মিলেই শাইলোকে মেরে সেই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আর এখানেই আমরা জানতে পারি সেই দিন সুন্দর করে শাড়ি পরে রবিকে বিয়ে করার জন্যই শাইলো তৈরি হচ্ছিল। আর সেদিনই তারা শাইলোকে মেরে ফেলে। জমিদার যখন এই সব কথা জানতে পারে তখন সে তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আর ডাক্তারটা তখন সেই জায়গাতে আসে আর এইটা দেখে তার খুবই ভালো লাগে। আর অন্যদিকে আমরা রবিকে দেখতে পাই, যার পেটেও আঘাত ছিল, রক্তক্ষরণ হচ্ছিল। রবি তখন শাইলোর সঙ্গে কাটানো ছোটবেলার স্মৃতি মনে করতে থাকে আর সেও কুয়ার ভেতরে লাফ দিয়ে দেয়। সকাল হতেই মায়া এসে জমিদারকে তার বউয়ের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন প্রকাশ বলে, আমার বউকে গ্রামবাসীর উদ্দেশ্যে বলি দিয়ে দিয়েছি। এরপর আমরা দেখতে পাই ডাক্তার প্রকাশের ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট শেষে ডাক্তার যখন চলে যাবে তখন প্রকাশ ডাক্তারকে জিজ্ঞেস করে, শাইলোকে যে এই 6 জন মেরেছে তুমি কিভাবে জানলে? ডাক্তার তখন বলে, আসলে এই গ্রামের অন্ধ ব্যক্তিগুলি আসলে অন্ধ নয়, সে যাতে সবার কথা জানতে পারে তাই অন্ধ হয়ে অভিনয় করত। আর যেই রাতে শাইলোকে খুন করা হয় সে সেই কুয়ার পাশে বসেই মদ খাচ্ছিল। আর যখন শাইলোকে মেরে তারা কুয়ার ভেতরে ফেলে দিচ্ছিল সেই কুলি সবকিছু দেখে নেয়। গ্রামবাসীরা চলে যাবার পর যখন ডাক্তার আর রবি সেখানে আসে, কুলি গিয়ে সবকিছু তাদের বলে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রকাশ কিভাবেই বা জানতে পারলো এইসব কথা? আসলে মায়াকে যখন ডাক্তার সবকিছু বলছিল তখন প্রকাশ জানালার বাইরে বসে এই সবকিছুই শুনছিল। সেখান থেকেই প্রকাশ জানতে পারে তার স্ত্রীর এইসব কুকৃতি। আর তারপর বাড়িতে এসে যা হয়েছে তা তো আপনারাই দেখলেন। আর এমনই একটা দৃশ্যের মধ্যে সিনেমাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই এক্সপ্লেনেশনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।